সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের সাম্প্রতিক কিছু কাজ এবং তার কিছু কথাবার্তা যেগুলো নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে। সর্বশেষ তিনি যে বিদেশি কূটনীতিকদেরকে যেভাবে জড়িয়ে ধরলেন পেছন থেকে, এটা নিয়ে অনেকেই সমালোচনা করেছেন এবং অনেকেই এটাকে কূটনীতি সুলভ নয় এরকম আচরণ বলে উল্লেখ করেছেন। আমিও আমার এই চ্যানেলে সেটি নিয়ে সমালোচনা করেছি এবং এটা কোনোভাবেই একজন বিরোধী দলীয় প্রধান, একটি দলের প্রধান কখনোই করতে পারেন না, যিনি সংসদে তিনি এবং তার জোট, তার দল এবং তার জোট মিলে ৭৭টি আসন হোল্ড করছে। এরকম একটি দলের প্রধান বা একটি জোটের প্রধান কখনোই এরকম কর্মকাণ্ড করতে পারেন না। এই সমালোচনাটা আমি করেছিলাম। এরপরে সমালোচনা দেখে জামাত আমির একটা ব্যাখ্যা দিলেন। ব্যাখ্যাটা ঠিক এমন, অনেক মাওলানা, অনেক মুফতি বা ধর্ম বিশারদ যারা রয়েছেন তারা এটাকে ধর্মের অপব্যাখ্যা হিসাবে বলছেন। জামাত আমির কি ব্যাখ্যা দিয়েছেন এবং এই ব্যাখ্যার মধ্যে ভুল কোথায়, ইসলামিক স্কলার যারা রয়েছেন তারা আসলে এটা নিয়ে কি বলছেন, সেসব নিয়ে আমি আলাপ করব। আগে দেখি জামাত আমির কি বলেছেন। শুরুতে বলা দরকার ঘটনাটা কি। ঈদের দিন জামাত আমির তার বাসভবনে, যেখানে তিনি সরকারি বিরোধী দলীয় নেতা হিসেবে যে বাসভবনটি পেয়েছিলেন মিন্টু রোডের, রাজধানীর মিন্টু রোডে, সেখানে তিনি কূটনীতিকদেরকে দাওয়াত দিয়েছেন। সেখানে মালয়েশিয়া, ব্রুনেই, মানে মুসলিম কান্ট্রির অনেক রাষ্ট্রদূত, হাই কমিশনার এবং বিদেশি অনেক, ইউরোপ, অস্ট্রেলিয়ার অনেক রাষ্ট্রদূত, হাই কমিশনার উপস্থিত ছিলেন। আমরা দেখলাম তিনি সাদা চামড়ার, মানে উজ্জ্বল চামড়ার, অর্থাৎ এশিয়ান নয়, এরকম কয়েকজনকে পেছন থেকে জড়িয়ে ধরলেন এবং এরপরই এটা নিয়ে সমালোচনা শুরু হইল। এবং জড়িয়ে ধরাটা এমনভাবে ধরেছেন যেটা আসলে খুবই দৃষ্টিকটু। অনেকে এটা সমালোচনা করছেন, কূটনীতিকদের সঙ্গে আপনি এরকম আচরণ করতে পারেন না। যদিও যেই কূটনীতিককে তিনি জড়িয়ে ধরতে দেখেছি তিনি হাসছিলেন, কিন্তু তিনি তো কোনো জবাব দিতে পারবেন না। আমরা জানি কূটনীতিকরা সরাসরি কিছু বলেন না বা পাবলিক প্লেসে তারা সেরকমভাবে রিয়্যাক্ট করেন না, তারা পরবর্তীতে রিয়্যাক্ট করেন, পরবর্তীতে জানান আসলে এই কাজটি ঠিক হয়নি। তো জামাত আমির এই সমালোচনার পরিপ্রেক্ষিতে তিনি একটা জবাব দিয়েছেন। তার জবাব যদি আমরা একটু দেখি, তিনি ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসের জাতীয় প্রেস ক্লাবে একটি প্রোগ্রামের আয়োজন করে, সেখানে তিনি এই ঘটনাটার ব্যাখ্যা দেন। তিনি বলেন, ঈদ উপলক্ষে একটা রিসেপশনের আয়োজন করেছিলাম, বিদেশি কূটনীতিবিদরা এবং আমাদের বন্ধুরা এখানে এসেছিলেন। ঈদের দিনটা মানুষ একটু খোলা মনে সবার সঙ্গে মিশে, খুবই স্বাভাবিক। সবাই তো তার ভুলে যাতর দোস্ত দুশ্মন, মানে কে দোস্ত কে দুশ্মন এটা তো মনে রাখার সময় না, সবাই মানুষ মিলেমিশে একাকার হয়ে যায়। তো তিনি বলছেন আমি একটু মিশেছি, খুবই ভালো কথা। তাই বলে একজন কূটনীতিককে এভাবে জড়িয়ে ধরবেন, মানে এটা তো পাড়াপড়শিরাও এটা খুব অহরহভাবে বা এরকমভাবে করেন না, খুব কম। আপনি যদি বলতে পারেন যে, হয়তো আমাকে প্রশ্ন করতে পারেন যে নিশ্চয় আপনার পাড়াপড়শির সঙ্গে আপনার সম্পর্ক ভালো নয়, সেজন্য আপনি এরকম করেন না। তার মানে এই জামাতের আমিরের সঙ্গে যাকে জড়িয়ে ধরেছেন তার সঙ্গে কি তার সম্পর্ক খুব ভালো, প্রতিদিনই কি দেখা হয়? নিশ্চয় না। কিন্তু তিনি এভাবে জড়িয়ে ধরেছেন, তার মানে তিনি কূটনীতি বহির্ভূত আচরণ করেছেন, এটা একদম স্পষ্ট। তিনি বলছেন, হায় রে আল্লাহ, এটা নিয়ে কি যে অবস্থা। অর্থাৎ তিনি সমালোচনাটা যে হচ্ছে সেটা তিনি দেখতে পাচ্ছেন এবং শুনেছেন, কিন্তু সমালোচনার যে হচ্ছে সেটা তিনি ভালোভাবে নিচ্ছেন না। তিনি বলছেন যে এটা নিয়ে কি অবস্থা। আমি যদিও বলছিলাম জামাতার আমির হয়তো তার সরলতার জায়গা থেকে এটা করেছেন, কিন্তু এইখানে সরলতার কোনো জায়গা নেই। একজন বিরোধী দলীয় প্রধান, একজন সংসদের অন্যতম ব্যক্তি, বাংলাদেশের রাজনীতির অন্যতম একজন ব্যক্তি, যিনি তার নির্বাচনের মধ্য দিয়ে অন্যতম গুরুত্বপূর্ণ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, সেই ব্যক্তি এরকম আচরণ করতে পারেন না। তো তিনি সমালোচনাটাকে বলছেন হায় রে আল্লাহ কি অবস্থা, তার মানে ওনার এইসব নিয়ে সমালোচনা করা যাবে না, এরকমটাই তিনি এক ধরনের ইঙ্গিত দিলেন। তিনি বলছেন, নবীজি এটা করেছেন রে ভাই। এখানেই ধর্মের ভুল ব্যাখ্যা হিসাবে অনেকেই বলা বলি করছেন, নবীজি এটা করেছেন। নবীজি কোনো বিধর্মী অর্থাৎ মুসলিম নয়, তার সঙ্গে কি এরকম করেছেন সেই ব্যাখ্যা কি জামাত আমির দিতে পারবেন? নবীজি কারো পেছন থেকে এভাবে কি জড়িয়ে ধরেছেন সেই ব্যাখ্যা কি জামাত আমির বা সেটার যে হাদিস সেটা কি তিনি দিতে পারবেন? আমি এখন পর্যন্ত জামাতের দিক থেকে এরকম কোনো ব্যাখ্যা দেখিনি। শুধুমাত্র জামাতের আমির এটা বলেছেন যে নবীজি এটা করেছেন রে ভাই, তিনি তার প্রিয়তম সাহাবীর সঙ্গে এটা করেছেন। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন তিনি তার প্রিয়তম সাহাবীর সঙ্গে করেছেন। তা আমিও বিশ্বাস করি জামাতের আমির যদি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কিংবা মিয়া গোলাম পরোয়ার বা শফিকুল ইসলাম মাসুদ কিংবা সাদিক কায়েম, এস এম ফরাদ, এদের সঙ্গে যদি এরকম করতেন, নিশ্চয়ই এটা নিয়ে খুব বেশি বিতর্ক হইতো না, খুব আহামরি
মানে মানুষ এরকম সমালোচনা করতো না। কিন্তু যখনই আপনি একজন বিদেশি রাষ্ট্রদূতকে করছেন, যখন তিনি মুসলিম নন এরকম একজন ব্যক্তির সঙ্গে করছেন, তখনই এটা নিয়ে সমালোচনা হচ্ছে যে আপনি এরকম করতে পারেন কিনা। এর বাইরেও বেশ কিছু কথা আছে, তিনি আরও কিছু বলছেন। আমি তো আমার নবীর সুন্নতকে ভালোবাসি, তো সুন্নতকে ভালোবাসে একজন অন্য ধর্মের মানুষকে গিয়ে আপনি এভাবে জড়িয়ে ধরে সুন্নত পালন করছেন, এটা আদৌ সুন্নত কিনা? যারা ধর্ম বিশারদ বা যারা ধর্মের স্কলার তারা এটার জবাব দিবেন কমেন্টে। কে কি বললো না বললো এগুলোর পাত্তা দিই না আমি। তাইলে বললেন কেন? হায় রে আল্লাহ, কি যে অবস্থা! আপনি যদি পাত্তাই না দেন, তুমি বলতেই থাকো, আমি করতেই থাকবো। এখানেই জামাতের আমিরের যে তিনি সংশোধন হবেন না, এখানেই আমরা দেখতে পাচ্ছি। তার যাকে তাকে ধরে চুমু দেওয়ার যে ভিডিওগুলো আমাদের সামনে এসেছে সেগুলো নিয়ে সমালোচনা আছে। যাকে তাকে জড়িয়ে ধরা এবং অন্যরকম কর্মকাণ্ড করে ফেলা, বা এই যে জড়িয়ে ধরে এক ধরনের এরকম করা, এগুলা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। তো তিনি বলছেন তিনি এগুলো করতেই থাকেন, করেন, আমরাও এগুলো সমালোচনা করতে থাকবো, কিছু করার নেই। কারণ আপনি দেশের অন্যতম প্রধান একজন এখন রাজনৈতিক ব্যক্তিত্ব, আমাদের সংসদের অন্যতম একজন রিপ্রেজেন্টেটিভ, তাও একটা বিরোধী দলীয় জোটের ৭৭ জন এমপির আপনি ধরতে গেলে প্রধান। আপনি সেইখানে আপনি গিয়ে এইসব কর্মকাণ্ড করছেন, তো মানুষকে আপনাকে ছাড় দেবে? আমি ঠিক করে দিব, আমি আপনাকে ভোট দিয়ে এমপি বানিয়েছি, বা আপনার ৭৭ জনকে বাংলাদেশের মানুষ এমপি বানিয়েছে, তো বাংলাদেশের মানুষ ঠিক করবে আপনার আচরণটা কেমন হবে। আপনি বিদেশি কূটনীতিকের সঙ্গে আপনার আচরণ কেমন হবে সেটা নিশ্চয়ই বাংলাদেশের মানুষই ঠিক করবে। আপনি তো যেন তেন আচরণ করতে পারবেন না। আপনি তো বলতে পারেন না যে হচ্ছে আমি করতেই থাকবো, তোমরা বলতে থাকো, এরকম হতে পারে না। তিনি বলছেন মানুষ হিসেবে যদি ভুল করি অনুতপ্ত হব, তাহলে আগের লাইনে কেন বললেন আমি করতেই থাকবো? আপনি নিশ্চিতভাবে এখানে ভুল করেছেন, আপনি অনুতপ্ত হওয়া উচিত। আপনি ইজিলি বলতে পারতেন যে আমি আসলে এটা করে ফেলেছি, যদি কূটনীতি সুলভ না হয়, যদি আসলে দৃষ্টিকটু কিছু হয়ে থাকে, আমি আসলে ভবিষ্যতে এসব বিষয়ে সতর্ক থাকবো। জামাতের প্রথম যে স্টেটমেন্ট, জামাতের সেক্রেটারি জেনারেল একজন, সহকারী সেক্রেটারি জেনারেল একজন এই স্টেটমেন্টটি দিয়েছিল, আমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছিলাম, কিন্তু জামাতের আমিরের এই বক্তব্যকে অ্যাপ্রিসিয়েট করার মতো না। তিনি বলছেন ক্ষমা চাইব, অবশ্যই আপনার ক্ষমা চাওয়া উচিত। আপনি একজন কূটনীতিকের সঙ্গে, যেখানে শুধুমাত্র আপনার দলের সঙ্গে ওই কূটনীতিকের সম্পর্ক, কিংবা হচ্ছে ওই দেশের সঙ্গে সম্পর্ক, বা এই বিষয়টি নিয়ে যে বিবেচনা করে আপনি যে এই কাজটি করবেন এমন না, দেশের সঙ্গে তার সম্পর্ক কেমন হবে, তিনি কি এটা যে কূটনীতিকের সঙ্গে করেছেন তিনি কি এটা সমকামিতার পর্যায়ে নিয়েছেন কিনা, তিনি কি এটাকে ব্যাড টাচ হিসাবে নিয়েছেন কিনা, আপনি কি সেটা তার কাছ থেকে জানতে চেয়েছেন? সে কি আপনাকে জানিয়েছে এরকম কিছু যে আমি ভালো নিয়েছি বা খারাপ নিয়েছি, এরকম কি কিছু কি বলেছে? আমি নিশ্চিতভাবে বলতে পারি এরকম কিছু বলেনি। তবে তিনি যে এটা ভালোভাবে নেননি, বা বিদেশি এরকম দেশের নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্যের লোকেরা যে এগুলোকে ভালোভাবে নেন না, এটা একদম স্পষ্ট। তারা কখনোই এরকম টাচ ভালোভাবে নেয় না, কেননা তাদের দেশে সমকামিতার বিষয়টি রয়েছে। তারা পুরুষে পুরুষে টাচকেও তারা খুব খারাপভাবে দেখে, এটাকে যৌন হয়রানির পর্যায়ে দেখে তারা। জামাতের আমির বলছেন কিন্তু আমার শুদ্ধ কাজটাকে ভুল বলে ভুল হিসাবে চালিয়ে দেবে, আর মনে করবা শুধু নিজেই জ্ঞানী আর সবাই চোখ বন্ধ করে অথবা উট পাখির মতো ঠোঁট বালিতে ঢুকিয়ে বসে আছে, এটা মনে করবা না। অর্থাৎ জামাতের আমির বলতে চাচ্ছেন আমার কাজটা সমালোচনা করবো, আমি তো সুন্নত পালন করলাম। তো মানুষের কাছে মনে হয়েছে, মানুষ ধর্মীয় ব্যাখ্যা করে দেখিয়েছে যে এটা সুন্নত পালন হয়নি। যেমন মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী তিনি এটার একটা ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলছেন যে জামাতের আমির যে বলতেছেন যে এটা সুন্নত তিনি পালন করেছেন, আসলে এটা সুন্নত না। নবীজি এরকম আলিঙ্গন করেছেন বা এরকম জড়িয়ে কোলাকুলি করেছেন, এটার একটা ধর্মীয় টার্ম আছে, এবং তিনি একটা হাদিস দিয়ে এটা বুঝিয়েছেন যে এটা আসলে এভাবে জায়েজ বা মুসলিম করা যায়, কিন্তু অন্য ধর্মের মানুষকে এটা করা যায় না, এটা অন্য ধর্মের মানুষের ক্ষেত্রে সুন্নত নয়, এভাবে করা যায় না। মুফতি এনায়েতুল্লাহ আব্বাসের ভিডিওটা আমি কমেন্টে দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন জামাতের যেসব লোক রয়েছেন বা বট বাহিনী রয়েছেন, বা ছাত্র শিবিরের যারা রয়েছেন বা জামাতকে যারা পছন্দ করেন, তারা আবার মুফতি এনায়েতুল্লাহ আব্বাসীকে পছন্দ করেন না। সেটা আপনাদের পছন্দ অপছন্দ থাকতে পারে, কিন্তু মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী যে হাদিস দিয়ে যে যুক্তি দেখিয়েছেন, যে সাহাবীর সঙ্গে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মোলাকাত করেছেন বা কোলাকুলি করেছেন, সেটার যে ব্যাখ্যা দিয়েছেন, আপনারা চাইলে এর বিপরীত ব্যাখ্যা দেন। তাহলে আমরা যারা ধর্মটা একটু কম বুঝি, শুধুমাত্র নামাজ বা আমাদের যে ফরজ কাজগুলো রয়েছে, সুন্নত যেগুলো রয়েছে, আমরা সেগুলো পালন করি, এর বাইরে খুব আহামরি ভালো ধর্ম বুঝি না, আমাদেরকে ব্যাখ্যা করে জামাত থেকে বুঝিয়ে দেন যে একজন বিধর্মীকে বা অন্য ধর্মের, মানে মুসলিমের বাইরে যারা, তাদেরকে তো বিধর্মী বলা হয়, যদি আমি এই শব্দটি বলতে চাই না, কিন্তু অন্য ধর্মের মানুষকে এভাবে কোলাকুলি করে সেটাকে সুন্নত বলা যাবে কিনা, সেই ব্যাখ্যা যদি জামাত দিতে পারে আমি অবশ্যই মেনে নিব। তবে এখন পর্যন্ত আমি যতজনের বক্তব্য শুনেছি,
যত ব্যাখ্যা শুনেছি এটা কোনোভাবেই সুন্নত পালন হয়নি। যদি সুন্নত পালন না হয়ে থাকে তাহলে তো গেল ধর্মের দিকটা, জামাতের আমি যে ব্যাখ্যা দিয়েছেন সেটার অপব্যাখ্যা হয়েছে। এর বাইরেও একজন কূটনীতিক যার সঙ্গে কমিউনিকেশন হবে মুখে মুখে, আপনি কূটনীতির ভাষা ব্যবহার করবেন, সে কূটনীতির ভাষা ব্যবহার করবে। আপনার যে চাহিদা রয়েছে বা আপনার দেশের দলের বা একটি রাজনৈতিক দল হিসেবে আপনার তার কাছে কিছু রিকোয়ারমেন্ট থাকবে, তারও কিছু রিকোয়ারমেন্ট থাকবে, আপনার কাছে কিছু জিজ্ঞাসা থাকবে, এই কমিউনিকেশনটাই হবে কূটনীতিকের সঙ্গে। কিন্তু কূটনীতিকের পেছন দিয়া জড়িয়ে ধরবেন, এই কমিউনিকেশন নিশ্চয়ই কোনো কূটনীতিক চায় না। এটা নরেন্দ্র মোদীকে আমরা কারো সঙ্গে করতে দেখি। তো জামাতের আমির কি মোদী হওয়ার চেষ্টা করছেন? আবার একইভাবে বিদেশিরা এটাকে সমকামিতার পর্যায়ে দেখে কিংবা এইটাকে ব্যাড টাচ হিসাবে দেখে। জামাতের আমির স্রেফ নিজের সম্মান ক্ষুণ্ণ করছেন না, তিনি জাস্ট দেশের সম্মানও ক্ষুণ্ণ করছেন। আমি মনে করি তিনি যে একটি লাইন বলেছেন, আমি যদি ভুল করি মানুষ হিসাবে আমি অনুতপ্ত হব, ক্ষমা চাইব। আপনি ক্ষমা না চান কিন্তু অনুতপ্ত হন, বা এটা যে একটা ভুল কাজ হয়েছে সেটা স্বীকার করে নেন। ভবিষ্যতে এই কাজ এড়িয়ে চলা বা এইসব কাজ থেকে, এসব বিতর্কিত কাজ থেকে দূরে থাকাই আপনার জন্য শ্রেয়। আমরা আপনাকে পছন্দ করি, আপনি সংসদের একজন বিরোধী দলীয় নেতা এবং আপনি আপনার সেই ভূমিকাগুলো পালন করবেন, এটাই মানুষ আপনার কাছ থেকে এক্সপেক্ট করে। এবং বিএনপিকে সংসদে এবং সংসদের বাইরে তাদের ভুল কাজের জন্য খুব কঠিন চ্যালেঞ্জ দিবেন, এবং গুড গভর্নেন্স না দিতে পারলে খুব কঠিন চ্যালেঞ্জ আপনি বিএনপিকে দিবেন, এটাই মানুষ আপনার কাছে আশা করে। আপনি কূটনীতিককে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরবেন, আপনি মিরপুরে গিয়ে ঝাড়ু দেবেন, আপনি অন্যান্য যাকে তাকে দেখা চুমু দিয়ে দিবেন, সেটার আবার ভিডিও ভাইরাল হবে এবং আপনি বিতর্কিত হবেন এবং এটার ধর্মের একটা অপব্যাখ্যার মতো ব্যাখ্যা দিবেন, এটা মানুষ আপনার কাছ থেকে আশা করে না। জাস্ট ভালো একটা রাজনীতি করেন, এটাই আপনার কাছ থেকে মানুষ আশা করে। আমি আপনাকে পরামর্শ দেওয়ার মতো ব্যক্তি নই, তবে আমার কাছে মনে হয়েছে এটা আমার চোখের জন্য কটু একটা জিনিস, আমি এসব আর দেখতে চাই না। আমি বাংলাদেশের একজন ভোটার হিসেবে, একজন নাগরিক হিসেবে আমি এক্সপেক্ট করব আপনার কাছে অন্তত আমরা এটা দেখতে চাই না। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।